এবার গাজায় অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের বিরুদ্ধে ফিলিস্তিনের সংবাদ প্রকাশে পক্ষপাতিত্বের অভিযোগ। সিরিয়া কোনো দেশের জন্য হুমকি নয়, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দাবি বিদ্রোহী নেতা আল শারার। দেশটির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান। সিরিয়ায় ব্যর্থ হয়নি রাশিয়া, বার্ষিক সংবাদ সম্মেলনে বললেন পুতিন। দাবি যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের সাথে সমঝোতায় রাজি তার দেশ। দর্শক আমন্ত্রণ যমুনায় ডেস্কে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি খান তাজনীন হাসান। গাজায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। উপত্যকায় নির্বিচারে চলছে বোমা হামলা ও গোলাবর্ষণ। সবচেয়ে তীব্র হামলা হচ্ছে উত্তর গাজায়। 24 ঘন্টায় উপত্যকা জুড়ে প্রাণ হারিয়েছেন 32 ফিলিস্তিনি, যাদের অর্ধেকই উত্তর গাজার 2 স্কুলে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত বেসামরিক। আহত প্রায় 100 ফিলিস্তিনি, এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। 1 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 45,000, যে তালিকায় 17,500 শিশু। আহত 1 লাখের বেশি, নিখোঁজ আরও 11,000। পশ্চিম তীরের পর এবার গাজায় অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। বৃহস্পতিবার সে উদ্দেশ্যে স্থান পরিদর্শন করেছেন শীর্ষস্থানীয় কয়েকজন রাজনীতিক। এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন দেশটির হেরিটেজ মিনিস্টার আমিচাই ইলিয়াহু। গেল 1 বছর সংকটকালে যারা সাহসী ভূমিকা রেখেছে তাদেরও গাজায় বসতি দেয়া হবে জানানো হয় পোস্টটিতে। শুরু থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, উপত্যকায় বসতি স্থাপনের কোনো পরিকল্পনা নেই, কিন্তু তার রাজনৈতিক দল লিকুদ পার্টি বহুবারই গাজায় বসতি স্থাপনের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের বিরুদ্ধে উঠেছে ইসরায়েলি পক্ষপাতিত্বের অভিযোগ। সংবাদ প্রকাশের ক্ষেত্রে ফিলিস্তিন শব্দটি ব্যবহারেই রয়েছে বিধিনিষেধ। রয়েছে গাজাবাসীর দুর্দশা খুব একটা প্রচার না করে ইসরায়েলকেই বরং ভুক্তভোগী হিসেবে সম্প্রচারের নির্দেশনা। শুধু সংবাদ নয়, বার্তা কক্ষেও ফিলিস্তিনপন্থীদের যাচ্ছে তাই অপমান করা হয়, উঠেছে সেই অভিযোগ। যদিও সাফ এসব দায় অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। সংবাদে ব্যবহার করা যাবে না ফিলিস্তিন শব্দ। গাজা ইস্যুতে সংবাদে প্রাধান্য দিতে হবে ইসরায়েলকে। ভুক্তভোগী হিসেবে গাজাবাসী নয়, উপস্থাপন করতে হবে ইসরায়েলিদের। এমনকি বার্তা কক্ষে ফিলিস্তিনপন্থীদের নিচু প্রমাণে অহরহই করা হয় নানা কটূক্তি। অনুন্নত কোনো দেশের গণমাধ্যম নয়, বরং এই চিত্র জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের কার্যালয়ের। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে হতাশাব্যঞ্জক এসব তথ্য। ডয়চে ভেলের 13 সংবাদকর্মী মুখ খুলেছেন আল জাজিরার সামনে, প্রমাণস্বরূপ দিয়েছেন বেশ কিছু অভ্যন্তরীণ নথিপত্রও। কিন্তু নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছুক সবাই। তাদের আশঙ্কা, বার্তাকক্ষের এমন বিদ্বেষমূলক এবং ভয়ের সংস্কৃতিতে পড়তে হতে পারে তোপের মুখে। তবে ক্যামেরার সামনে কথা বলেছেন প্রতিষ্ঠানের সাবেক কর্মী মার্টিন গাক, যিনি ডয়চে ভেলের রাজনৈতিক টকশো কনফ্লিক্ট জোনের প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ 10 বছর। তিনি নিজেই একজন ইহুদি। তার ভাষ্যমতে, ডয়চে ভেলে গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিকতা নিয়ে কেবল ফাঁকা বুলি আওড়ায়, তবে কাজের বেলায় আচরণ পুরোপুরি উল্টো। সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে জনসম্মুখে কেবল বড় বড় কথা বলে ডয়চে ভেলে, কিন্তু ভেতরে পুরোপুরি ভাপা। তবে ফিলিস্তিন বিরোধী অবস্থানের এই অভিযোগ অস্বীকার করছে ডয়চে ভেলে। সাফাই, গাজার যুদ্ধ নিয়মিতই কভার করে গণমাধ্যমটি। গাজা বা অন্য যে কোনো সংবাদ কভারের ক্ষেত্রেই তারা বজায় রাখে নিরপেক্ষতা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। বৃহস্পতিবার প্রকাশ করা ফুটেজে দেখা যায় ছোঁড়া হচ্ছে একটি হাইপারসনিক মিসাইল, তবে কোথা থেকে এটি নিক্ষেপ করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। সম্প্রতি তেল আবিব লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলার দাবি করেছে হুতিরা। জবাবে বৃহস্পতিবার ইয়েমেনের সানা ও হোদেইদাতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল।
আগ্রাসনের জবাবে গত 1 বছর ধরেই লোহিত সাগর, এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত বেশ কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি। সিরিয়া কোনো দেশের জন্য হুমকি নয় বলে জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী HTS প্রধান আহমেদ আল শারা। সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নতুন সিরিয়ার রূপরেখা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। বাশারের আমলে দেশটির উপর আরোপিত নানা নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিও জানান বিদ্রোহী এই নেতা। কেমন হবে সিরিয়ার ভবিষ্যৎ? সম্প্রতি বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন হায়াত তাহরির আল শাম HTS এর প্রধান আহমেদ আল শারা। তার বক্তব্যে ধারণা পাওয়া যায় কেমন হবে ভবিষ্যতের সিরিয়া। বিদ্রোহী এই নেতা দৃঢ়ভাবে জানিয়েছেন, সিরিয়া প্রতিবেশী দেশসহ পশ্চিমাদের জন্য হুমকি নয়। দামেস্কের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। সিরিয়ার নতুন অধ্যায় শুরু হয়েছে। আমরা কারোর জন্য হুমকি নই। 13 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটি। সুতরাং সিরিয়ার উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় হয়েছে। অত্যাচারী শাসক এবং নির্যাতিতদের এক কাতারে ফেলা উচিত নয়। আল কায়েদার সাথে সম্পৃক্ততার কারণে HTSকে 2014 সালে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আহমেদ শারার দাবি, HTS সাধারণ মানুষকে টার্গেট করে কখনোই হামলা চালায়নি। তাই সন্ত্রাসী তকমাটি সরিয়ে নেওয়া উচিত। আগামী দিনের সিরিয়ায় নারী শিক্ষা প্রসারের কথা বলেন তিনি। HTS নিয়ন্ত্রিত ইদলিব রাজ্যের উদাহরণ দিয়ে তার কাছে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। আমরা নারী শিক্ষায় বিশ্বাসী। ইদলিবে একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। 60% বেশি মেয়ে শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে সিরিয়ায় মদ পান বিষয়ে স্পর্শকাতর প্রশ্ন ছুড়ে দেওয়া হয় HTS প্রধানের দিকে, যদিও তিনি বিষয়টি সতর্কতার সাথে এড়িয়ে যান। এখানে কিছু আইনি সমস্যা আছে। স্পর্শকাতর ব্যাপারগুলোতে আমরা এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না। শারা জানিয়েছেন, নতুন সিরিয়ায় গঠন করা হবে সিরিয়ান কমিটি অফ লিগ্যাল এক্সপার্ট, যারা তৈরি করবেন দেশটির নতুন সংবিধান, যা মেনে চলতে হবে শাসক গোষ্ঠীকে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে যুদ্ধবিরতি কার্যকর হলে সিরিয়া ছাড়বে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের কুর্দি যোদ্ধারা। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী SDF কমান্ডার মাজলুম আবদি। এর ফলে প্রথমবার সিরিয়ার যুদ্ধে কুর্দি যোদ্ধাদের থাকার বিষয়টি স্বীকার করল SDF। দাবি করেন, তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK থেকে সাহায্যের জন্য যোদ্ধারা আসলেও তাদের সাথে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। বহুদিন ধরেই কুর্দি যোদ্ধাদের সিরিয়া থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল প্রতিবেশী তুরস্ক। দেশের জাতীয় নিরাপত্তার জন্য কুর্দিদের হুমকি ভাবে আঙ্কারা। চুক্তি বাস্তবায়িত হলে যারা সিরিয়ান কুর্দি নয় তাদের দেশে ফেরাতেও আমরা কাজ করতে পারবো। আমরা জানি তাদের অনেকেই দেশে ফিরতে চায়। স্বচ্ছতার সাথে বলতে চাই, যেসব যোদ্ধারা আমাদের সাহায্য করেছে মাথা উঁচু করে এখন তাদের বাসায় ফেরার সময় এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করব, যাতে সবকিছু ঠিকভাবে বাস্তবায়িত হয়। সিরিয়ায় মোতায়েন রয়েছে 2000 মার্কিন সেনা। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন পেন্টাগন। এতদিন আনুষ্ঠানিকভাবে 900 সেনা থাকার কথা বলে আসছে তারা। বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রথমবার 2000 সেনার উপস্থিতির কথা স্বীকার করল দেশটি। আনুষ্ঠানিক হিসাবে সিরিয়ায় মোতায়েন করা মার্কিন সেনা সংখ্যা 900। পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা কম বেশি হয়। দেশটির বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আমাকে জানানো হলো প্রকৃত সংখ্যা আনুষ্ঠানিক সংখ্যার চেয়ে বেশি হতে পারে। পরে আমি বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেয়েছি। সেখানে আনুষ্ঠানিক হিসাবের চেয়ে উল্লেখযোগ্য সংখ্যক বেশি সেনা মোতায়েন রয়েছে। সিরিয়ায় ব্যর্থ হয়নি রাশিয়া। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, সিরিয়ায় সন্ত্রাসী দমনই ছিল রাশিয়ায় মূল লক্ষ্য, যা অর্জিত হয়েছে। জানান, ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সমঝোতায় প্রস্তুত তার দেশ। প্রতি বছরের মতো এবারও ভ্লাদিমির পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলন ঘিরে গণমাধ্যম কর্মীদের এই জমায়েত। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মস্কোর অবস্থান পরিষ্কার করেন রুশ প্রেসিডেন্ট। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইউক্রেন যুদ্ধ।
চলমান যুদ্ধে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী পুতিন জানান, প্রতিদিনই কয়েক বর্গ কিলোমিটার এলাকার দখল নিচ্ছে রুশ সেনারা। কুর্স্ক অঞ্চলেও গড়ে তোলা হয়েছে ব্যাপক প্রতিরোধ। খুব শিগগিরই সেখান থেকে পুরোপুরি বিতাড়িত করা হবে ইউক্রেনীয় সেনাদের। ফ্রন্টলাইনগুলোতে প্রতিদিনই নাটকীয় পরিবর্তন আসছে। 100-200 মিটার নয়, কয়েক বর্গ কিলোমিটার করে জায়গা প্রতিদিন আমাদের সেনারা দখল ও পুনরুদ্ধার করছে। ইউক্রেনে স্পেশাল মিলিটারি অপারেশন শুরুর আগে আমরা যে প্রাথমিক লক্ষ্য অর্জনের কথা বলেছিলাম সেদিকেই এগিয়ে যাচ্ছি। সংবাদ সম্মেলনে বিশেষ গুরুত্ব পায় রাশিয়ার নতুন মিসাইল ওরেশনিক। এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে পশ্চিমা গবেষকদের সন্দেহ নিয়ে রীতিমতো রসিকতা করেন পুতিন। এই মিসাইলগুলো গুলি করে ধ্বংসের কোনো সুযোগ নেই। পশ্চিমা বিশেষজ্ঞরা চাইলে যৌথভাবে এর পরীক্ষা চালাতে পারে। কিয়েভের সব প্রতিরক্ষা স্থাপনায় আমরা ওরেশনিক দিয়ে হামলা চালাবো। সংবাদ সম্মেলনে উঠে আসে সিরিয়া ইস্যু। পুতিন বলেন, সিরিয়ায় আসাদের পতনকে রাশিয়ার পরাজয় বলে যারা প্রচার করছে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। দাবি করেন, বাশার আল আসাদের পতনে সবচেয়ে লাভবান হয়েছে ইসরায়েল। আমরা সিরিয়ায় গিয়েছিলাম যাতে একটা রাষ্ট্র সন্ত্রাসীদের হাতে চলে না যায় তা নিশ্চিত করতে, যা অর্জিত হয়েছে। আমরা এখনো সিরিয়ার সাথে সুসম্পর্ক রাখতে চাই। সিরিয়ায় আমাদের সামরিক ঘাঁটি নিয়ে মাথা ব্যথা নেই সিরিয়ার ক্ষমতাসীন পক্ষগুলোর বেশিরভাগেরই। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, রাশিয়া সবসময়ই আলোচনার জন্য প্রস্তুত। রাজনীতি হলো এক ধরনের শিল্প যার মূল উপাদান সমঝোতা। রাশিয়া সবসময়ই আলোচনায় আগ্রহী। আলোচনা না হলে তার সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার কথা হয় না 4 বছরেরও বেশি সময় ধরে। যে কোনো সময় কথা বলা, এমনকি দেখা করার জন্যও আমি প্রস্তুত। বৃহস্পতিবার প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় ক্রেমলিনে অনুষ্ঠিত হয় দীর্ঘ 4 ঘণ্টার এই ম্যারাথন সংবাদ সম্মেলন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ঘূর্ণিঝড় চিডোর আঘাতে লন্ডভন্ড ফ্রান্সের মায়োতে দ্বীপপুঞ্জে এখনও পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছেনি। এর মাঝেই সেখানে পরিদর্শনে গিয়ে ব্যাপক তোপের মুখে পড়েন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ সময় ঝড়ে ক্ষতিগ্রস্তরা দুধনি দেয়। ঘূর্ণিঝড়ের মোকাবেলায় ম্যাক্রো প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। দেখে মনে হয় যুদ্ধবিধ্বস্ত এক জনপদ। গেল 90 বছরের ইতিহাসে এমন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় দেখেনি মায়োতে দ্বীপপুঞ্জের মানুষ। সাইক্লোন চিডোর তাণ্ডবে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় ভারত মহাসাগরের দ্বীপটি। ধারণা করা হচ্ছে বিশাল এই ধ্বংসযজ্ঞের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। 5 দিনে 31 জনের মরদেহ পাওয়া গেলেও শঙ্কা করা হচ্ছে এ সংখ্যা ছাড়াতে পারে হাজার খানেক। উদ্ধার কাজে ধীরগতি এবং অপ্রতুল ত্রাণ সহায়তার অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এই দ্বীপে আর কোনো পানি অবশিষ্ট নেই। খাবার, রান্না আর গোসলের জন্য আমাদের পানির দরকার। পানি সরবরাহের সব লাইনই ভেঙে গেছে। সরকারের তরফ থেকে এখনো কারো দেখা পায়নি, তাই নিজেরাই সাধ্যমতো যা যা দরকার করছি। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত দ্বীপটি পরিদর্শনে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ সময় দুর্গতদের তোপের মুখে পড়েন তিনি। দুধনিও দেয় উপস্থিত জনতা। আমি বুঝতে পারছি এখানকার মানুষ কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে আরো সময় কাটাতে চাই। যারা এই দ্বীপে উদ্ধার কাজ চালাচ্ছে তাদেরও ধন্যবাদ। পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। গেল শনিবারে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে পুরোপুরি বিধ্বস্ত হয় দ্বীপটির যোগাযোগ ব্যবস্থা। ভেঙে পড়ে অবকাঠামো। বিরোধীদের অভিযোগ মায়োতেকে অবহেলা করছে ম্যাক্রো প্রশাসন। 1841 সালে ভারত মহাসাগরীয় মায়োতে দ্বীপপুঞ্জে উপনিবেশ করে তোলে ফ্রান্স। প্রায় 370 বর্গ কিলোমিটার দ্বীপপুঞ্জটির জনসংখ্যা আনুমানিক 3,20,000, যার মধ্যে 1 লাখেরও বেশি অনিবন্ধিত। কর্তৃপক্ষ বলছে ত্রাণ সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রে বড় বাধা হতে পারেন এসব অনিবন্ধিত অভিবাসীরা। অনিক রহমান, যমুনা নিউজ। ভারতীয় পার্লামেন্ট চত্বরে হাতাহাতি ধাক্কাধাক্কির ঘটনায় হত্যা চেষ্টা মামলা হয়েছে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। বৃহস্পতিবার থানায় এ অভিযোগ দায়ের করেন বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর। হত্যা চেষ্টা সহ একাধিক ধারায় দায়ের করা হয় মামলাটি। বিজেপির সাংসদকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগও তোলা হয় রাহুল গান্ধীর বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। দোষী সাব্যস্ত হতে পারে 1 বছরের কারাদণ্ড। বৃহস্পতিবার পার্লামেন্ট চত্বরে দুপক্ষের হাতাহাতির ঘটনায় গুরুতর আহত হন 2 বিজেপি সাংসদ। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তারা। নাইজেরিয়ার একটি স্কুলে পদদলিত হয়ে প্রাণ গেল 35 শিশুর, আহত আরও 6 জন। বুধবার দেশটির
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরের একটি স্কুলে হয় মর্মান্তিক এ ঘটনা। বৃহস্পতিবার এই বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে নাইজেরিয়ান পুলিশ। বড়দিনকে সামনে রেখে স্কুলটিতে উৎসবের আয়োজন করা হয়েছিল। আয়োজকদের নগদ অর্থ ও খাবার বিতরণের প্রতিশ্রুতিকে উদ্দেশ্য করে স্কুলটিতে ভিড় করে 5,000-এরও বেশি শিশু। আয়োজনস্থলে হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে এ ঘটনা হয়। এ ঘটনায় মূল আয়োজক সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, যমুনা আইডেস্কে এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।